এই যে দেখেন আসিফ নজরুল সাহেব স্পিকারের দায়িত্ব নিয়েছেন, এইভাবে এই দেশে কে না বুঝে যে এই সময় ওনাকে স্পিকারের কিছু কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে কেন? সংসদ এখন আছে, সংসদ চলে, স্পিকারের কামটা কি ভাই? স্পিকারের কাজটা কি? কোনো কাজ নাই, ওনাকে দায়িত্ব দেওয়া। তার মানে একটা হিডেন মতলব আছে যে যদি শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট পোস্ট থেকে সরানো যায়, কাকে বসাবো? আসিফ নজরুল সাহেব রেডি হয়ে বসে আছেন, বুঝতে পারবেন? তো এই যে বিষয়গুলো, এটা ভাই আপনি বুঝেন, মহাজ্ঞানী লোক বুঝলাম, মানলাম, আমরা নয় মুখ্য সূক্ষ্ম, কিন্তু আমরাও তো কিছু কিছু বুঝি ভাই। যে সাংবিধানিক সরকার হিসেবে এই সরকার কিভাবে কাজ করছে, কতটা সাংবিধানিক প্রক্রিয়ায় কাজ করছে, এবং সাংবিধানিকভাবে রাজনৈতিক দল যৌক্তিক সময় বেঁধে দিলে সেটি আসলে সাংবিধানিকভাবে চলতে পারে কিনা, এই প্রশ্নগুলো আপনি একটু ছোট করে ব্যাখ্যা করবেন। তারপরে আসলে একটু -2 বা মাইনাস ফর্মুলা আসলে এই সরকার ভাবছে কিনা সেদিকে আমি পরের প্রশ্নে যাই, একটু যদি আপনি ছোট্ট করে ব্যাখ্যা করেন। দেখেন, এই সরকার আসলে সংবিধানকে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করছেন, আবার সুবিধা অনুযায়ী ত্যাগ করছেন। এটা সিম্পল কথা। তারা সংবিধানে যতটুকু ইচ্ছা, যতটুকু তার প্রয়োজন, ততটুকু গ্রহণ করছেন, এবং যতটুকু তার প্রয়োজন নেই এবং যতটুকু মানলে পরে তাকে বিব্রতকর অবস্থা পড়তে হয় সেটুকু ওনারা ব্যবহার করছেন না। যারা আইন সম্পর্কে যাদের ধারণা, তারা জানেন যে সকল আইনের মূল কিন্তু আমার সংবিধান। আপনি যত আইনি প্রণয়ন করেন না, কোনো সংবিধানের আলোকে সেটা করতে হবে। যদি সে আইনটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়, আইনটাই বাতিল হয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম সংবিধানের সমস্ত আইনের মধ্যে। আপনারা করছেন কি, মানে আপনারা মানে এরা, এই সরকার এরা করছে কি, সংবিধান মানছে না। বলছে একজন, ওনাদের একজন দার্শনিক আছেন মিস্টার মাহফুজ আলম, উনি বলছেন যেই দিন নাকি এক দফা ঘোষণা করা হলো ওই দিন নাকি সংবিধান বাতিল হয়ে গেছে। উনি বলছেন ওই দিন সংবিধান বাতিল হয়ে গেছে। এক দফা ঘোষণা করছে তবে 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে ওনারা এক দফা ঘোষণা করছেন। তাহলে ওনার থিওরি অনুযায়ী ওই দিনই সংবিধান বাতিল। তাহলে আপনার শাহাবুদ্দিন চুপ্পুর কাছে যে হাত তুলে শপথ নিলেন কেন ভাই? কেন নিলেন? তখন আপনাদের প্রয়োজন ছিল, আপনারা নিয়েছেন। আবার সংবিধান যখন আপনারা মানবেন, আপনি কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না। আপনার সংবিধানের অনেক কিছু আপনার পছন্দ হবে না, পছন্দ না হলে আপনাকে সংবিধান মানতে হবে ভাই, যেহেতু আপনি সংবিধান হিসেবে ধরে নিচ্ছেন। এটাই, এটা তো কোনো গল্পের বই না, নভেল না যে আমি 10 পৃষ্ঠা মানলাম আর 20 পৃষ্ঠা মানবো না, তা তো হবে না ভাই। মানলে মানতে হবে। এখন এই সংবিধান কে তৈরি করছে? সে খারাপ, তার বিচার করেন, কোনো সমস্যা নাই। সংবিধান চেঞ্জ করেন, তাও সমস্যা নাই। কিন্তু চেঞ্জ করার আগ পর্যন্ত যা আছে যদি তা না মানেন, তাহলে তো আপনি আইন মান্যকারী নাগরিক হলেন না। আপনি যদি আইন মান্যকারী নাগরিকই না হন, তাহলে সরকার হবেন কিভাবে? সেগুলো খেয়াল করতে হবে। আবার দেখেন, তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করছে। কোন আইনে করছে? 2009 সালের সন্ত্রাস দমন আইন আছে, করছে 2009 সালে। এই আইনটা হওয়ার পর আওয়ামী লীগ এবং তার অনুগত দলগুলো ছাড়া কোন একটা রাজনৈতিক দল এই আইনটাকে ভালো আইন বলেছিল? বিএনপি বলেছিল? কেউ বলেছিল? কেউ বলে নাই। যে আইনটাকে সবাই কালো আইন বলছে, সেই আইনটাকে আপনি নিলেন কখন? যখন আপনার ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রয়োজন হল। আমি কিন্তু যৌক্তিক অযৌক্তিক আলোচনা করছি না। তাহলে আপনি সংবিধান মানেন না কিন্তু কালো আইন মানেন, এটা কেমন হলো ভাইয়া? এটা তো হয় না, এটা তো হয় না। আপনি মানলে পুরোটাই মানেন, না মানলে কিছুই মানেন না, কোনো প্রবলেম নেই তো। সবচেয়ে বড় কথাটা হলো কি, ওনারা ওনাদের মতো করে চলতে চান। এই সরকার এবং এই সরকারের যারা নিয়োগকর্তা, এটা সরকার প্রধানও বলেন যে ওনারাই আমার নিয়োগকর্তা। সরকার এবং সরকারের যারা নিয়োগকর্তা, তারা তাদের মতো করে চলতে চান। তারা বলতে চান যে আমি যেটা করব সেটাই সংবিধান, আমি যেটা করব সেটাই আইন। ইচ্ছা হয় মানো, না ইচ্ছা হয় না মানো, এটাই। এই কাজটা তো শেখ হাসিনা করতো, এই কাজটাই তো শেখ হাসিনা করতেন। শেখ হাসিনা একটা সংবিধান তার মতো বানাইছিলেন, বানানোর পরে উনি কি সেই সংবিধান মানতেন? উনি তাও মানতেন না। উনি কিন্তু নিজের ইচ্ছা মতো বানাইছেন। বানানোর পরে উনি প্রতিদিন পদে সেই সংবিধান লঙ্ঘন করছেন। কেন? কারণ উনি স্বৈরাচার, উনি স্বৈরাচার ছিলেন, যা ইচ্ছা তাই করতেন। তো এরা তো তাই করতেছে। তাহলে আমি পার্থক্যটা কোথায় দেখবো রে ভাই? আমি তো পার্থক্যটা দেখতে চাই, সেটা দেখতে পাই না। আপনি সংবিধানকে মানে, আপনি সংবিধানকে শহীদ করেন, তাও তো করেন নাই। আপনারা বলতে পারছেন যেরকম সামরিক শাসকরা আইসা প্রথমেই বলে সংবিধানকে স্থগিত করা হবে, তারপরে আমার ইচ্ছা মতো চলবে। এরা তো তাও করে নাই। করে না কেন? করলেই পারে। এই যে দেখেন আসিফ নজরুল সাহেব স্পিকারের দায়িত্ব নিয়েছেন, এইভাবে এই দেশে কে না বুঝে যে এই সময় ওনাকে স্পিকারের কিছু কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে কেন? সংসদ এখন আছে, সংসদ চলে, স্পিকারের কামটা কি ভাই? স্পিকারের কাজটা কি? কোনো কাজ নাই, ওনাকে দায়িত্ব দেওয়া
মানে একটা হিডেন মতলব আছে যে যদি শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট পোস্ট থেকে সরানো যায় কাকে বসাবো? আসিফ নজরুল সাহেব রেডি হয়ে বসে আছেন, উনি বলবেন। তো এই যে বিষয়গুলো, এটা ভাই আপনি বুঝেন, মহাজ্ঞানী লোক বুঝলাম, মানলাম। আমরা নয় মুখ্য সূক্ষ্ম, কিন্তু আমরাও তো কিছু কিছু বুঝি ভাই, কিছু কিছু বুঝি। যখন এগুলি বুঝি তখন আপনাদের প্রতি আমাদের সেই শ্রদ্ধাটা থাকে। জি, আপনার কাছে যখন আপনাকে ওখানে দেখি সেই মাইনাস ফর্মুলার জায়গায় যেটি নিয়ে বিএনপি সংশয়ের কথা বারবার বলছে, সেটি আসলে এই সরকারের, বর্তমান সরকারের অন্তত দুজন উপদেষ্টা বলেছেন এটি আসলে অমূলক, এই সংশয়ের জায়গা বা এই বিষয়ে বিতর্ক তোলাটা অমূলক। আসলেই কি একদমই অমূলক? আপনি কি মনে করেন? মাসুদ কামাল। না, একদম অমূলক না, একদম অমূলক না। -2 মধ্যে -1 তো হয়ে গেছে ভাই। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে, মাথাটা খেয়াল রাখেন। এবং সে খুব দ্রুত দেশে চলে আসবে এটা মনে করার কোনো কারণ নেই, তার সে বাস্তবতাই নাই। যদি এই সরকার বলে শেখ হাসিনা কিন্তু আপনি আসেন, তাও সে আসতে পারবে না। সে যে আকাম কুকামগুলি করে গেছে এই দেশে, এই দেশের সাধারণ মানুষের হৃদয়ে উনি নেই, একদমই নেই। এবং যতটুকু আছে সেটা খুব ভিন্ন ভাবে আছে। যে -1 কিন্তু হয়ে গেছে, -2। দেখেন ঘটনাটা কি। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। আজকে পঞ্চগড়ে এই আমাদের ছাত্র নেতারা গিয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, উনি একটা কথা বলেছেন। উনি কি বলেছেন? আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ, নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে। মানেটা কি ভাই? মানেটা কি? মানে ওনার আগের প্রজন্ম যারা ছিল তারা সবাই ব্যর্থ হয়েছে কি করতে? যেহেতু নেতৃত্ব তরুণ প্রজন্মকে নিতে হবে, কাজে নেতৃত্ব দানের ক্ষেত্রে আগের প্রজন্ম ব্যর্থ হয়ে গেছে। উনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন, উনি এমপ্লয়ারদের একজন। এটার ভিত্তিটা কি? পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ, সেটা কিভাবে বুঝলো? সে বলতে পারে যে আমরা এই সরকারকে নামানোর ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছি, কোনো সন্দেহ নাই। একটা কথা বলি আপনাকে, একটা জিনিস ভাঙা, মনে করেন বড় ভবন আছে, ভবনটা ভালো হচ্ছে না, এই ভবনটা ভেঙে আবার নতুন করে বানাতে হবে, ঠিক আছে? যে ভাঙবে সে কিন্তু বানাবে না। ভাঙার যে কারিগর সে কিন্তু বানানোর কারিগর না। এই জিনিসটা মাথায় রাখেন আপনি। হ্যাঁ, ওনারা ভাঙায় পটু, আমি মানতে পারি। ওনারা একটা সরকারকে ভেঙে নামিয়ে দিয়েছেন। কিভাবে আপনি প্রমাণ করবেন যে আপনি গড়ার পটু? আপনি যে গড়ার আর্কিটেক্ট, আপনি কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ করেন না ভাই, এত সোজা না, বলা সোজা। শুনেন, এই যে ছোট ছোট বাচ্চা দেখছেন, 3-4 বছর 5 বছরের বাচ্চা, বাপকেও বলে বাবা তুমি কিছু বুঝো না। আমার এটা বহুবার, আমার জীবনে বহুবার শুনতে হয়েছে। আমার বাচ্চা ছোট শিশু, বাবা তুমি কিছু বুঝো না, বলতেই পারে সে। এখন আমি কি আসলে বুঝি না? এটা কি আমার বাচ্চা আমাকে বললে আমি কিন্তু বাচ্চাদের কিছু বলি না, হাসি, হ্যাঁ বাবা তুই ঠিক বলছো, আমি কিছু বুঝি না। আসলে কি আমি বুঝি না? তো এদের কথাবার্তা ওইরকম শোনায়, মানে আগের প্রজন্ম ব্যর্থ, নেতৃত্ব ওনারা দিবেন। দেন রে ভাই, পার্টি করেন না। আমি তো হাসনাত আব্দুল্লাহকে রিকোয়েস্ট করবো, পারলে কাছে দেখা হলে হাতে পায়ে ধরবো, ভাই একটা পলিটিক্যাল পার্টি করেন, করে ইলেকশনে আসেন। ইলেকশনে দেখি কয়টা পার্টি, দেখে আপনি নিজে জামানত থাকবে তো? থাকবে জামানত? আমি জানি না থাকবে কিনা, আমার তো একটু সন্দেহ হচ্ছে। তখন তো আবার তরুণ নেতৃত্ব ব্যর্থ প্রমাণ হয়ে যাবে। ভাই এত সোজা না, পলিটিক্স কঠিন, বাংলাদেশের পলিটিক্স আরো কঠিন। এগুলো মাথায় রেখে এগিয়ে হবে। যেটি আসলে জাতীয় পার্টি, আপনি বলছিলেন যে আওয়ামী লীগ তো মাইনাস হয়েই গেছে, এখন জাতীয় পার্টির ক্ষেত্রেও আমরা দেখেছি যে তাদের অফিসে হামলা, তাদের রাজনীতি নিয়েও যথেষ্ট আপত্তি আছে এই নিয়োগকর্তাদের, এবং সরকারও এই বিষয়ে খুব বেশি যে খুব মন্তব্য করছে তেমনটাও না। সেখানে মাইনাসের মধ্যে আরো কি যোগ হতে যাচ্ছে কিনা, মানে মাইনাসের তালিকায় যোগ হতে যাচ্ছে কিনা? জাতীয় পার্টিকে আমি পার্টি হিসেবে মানি না। এটা আসলে কোনো পার্টি না ভাই। জাতীয় পার্টি ছিল এরশাদের প্রপার্টি। এরশাদ সাহেব মারা গেছে, ওনার ওয়ারিশ হিসাবে প্রপার্টির মালিক হয়েছে তার ছোট ভাই। এটা কোনো পার্টি না। আপনি নিশ্চিত থাকেন যে গত যে এই যে এত কিছু নির্বাচন, এই নির্বাচনে যদি আওয়ামী লীগের প্রার্থীগুলি প্রত্যেক জায়গা থেকে ওনাদের যে জায়গাগুলো জিতছে, যদি আওয়ামী লীগের প্রার্থী থাকতো তারা কেউ জিততো। তাদের যে কজন জিতছে 5-6 জন, এরা তাদের যে আসনে জিতছে ওই আসনে কি আওয়ামী লীগের কোনো নৌকা মার্কের কোনো প্রার্থী ছিল? এটা কেউ জিততো না। প্রকৃত নির্বাচন হলে একটা আসন পাবেন আপনার। আগের দিন শেষ ভাই, এরশাদ যখন মরছে, মৃত্যুর সময় ওনার সঙ্গে সঙ্গে জাতীয় পার্টি কবরে চলে গেছে। এই পার্টি খারাপ না ভাই,
কাজেই ওই -2 ভবনে যদি আপনি জাতীয় পার্টির নাম উচ্চারণ করেন, তাহলে এই পার্টিকে সম্মান দেওয়া হয়। এই পার্টি একদমই নাই। তারপরে তাদের আলোচনায় নিয়ে আসছে এই কিছু অকাল কুষ্মাণ্ড যায়নি, ওরা আগুন ধরে। ওই আগুন ধরাতে না গেলে, ওই পার্টি বসে আগুন না ধরলে এই পার্টির নাম তো লোকে ভুলে গেছিল। যারা আগুনটা ধরাইছে এরা তো প্রোগ্রাম তো পার্টির উপকার করছে ভাই। শুনেন, বাংলাদেশে পার্টি হলো আড়াইটা পার্টি, বিএনপি, আওয়ামী লীগ দুইটা, আর জামাত অর্ধেক। জামাত কিন্তু দেখবেন বিভিন্ন জায়গায় অনেক বড় বড় কথা বলতেছে। জামাত, আওয়ামী লীগ, বিএনপির যে ভোট পুরোটারই আওয়ামী লীগের অর্ধেক ভোট জামাতে নাই, বিএনপির অর্ধেক ভোট তো নাই। এই বাংলাদেশে পলিটিক্যাল পার্টি ভোটের রাজনীতিতে পলিটিক্যাল পার্টি আড়াইটা। তাহলে জনাব মাসুদ কামাল, আমি আসলে জনাব শামসুজ্জামান দুদুর কাছে যেতে চাই এই প্রশ্নটা নিয়ে, কিন্তু এই জায়গাটা আপনি একটু বলে দেন ছোট্ট করে, যে আড়াইটা পার্টির মধ্যে দুইটা বড় পার্টি আর একটা হাফ, আপনি বলছেন একটা পার্টি যদি না থাকে তাদের ভোটগুলো আসলে কোথায় যাবে? তাকে হয় ওখানে কিছু ভোট যাবে আওয়ামী লীগের বিএনপির কাছে, কিছু ভোট যাবে জামাতের কাছে, কিছু লোক ভোট দিবে না, কিছু লোক স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে। যদি না ভোটের অপশন এবার হয়, কিছু লোক না ভোট দিবে, এরকম ভাবে হবে। শুনেন, বিএনপি যে করে, সে বিএনপি একটা প্রার্থী থাকতে পারে, হয়তো ধরা যাক আমি আওয়ামী লীগ করি, আমার গ্রামে একটা বিএনপি প্রার্থী থাকে, জামাতের প্রার্থী আছে। ভাই ছোট দেশ, এদের মধ্যে কেউ হয়তো আমার আত্মীয়, তো আমি আত্মীয় ভোট দেবো। এরকম বহু লোকের বহু আত্মীয় আছে। আওয়ামী লীগ বিএনপি আত্মীয়তা নাই, আছে তো, আছে না, খুব ঘনিষ্ঠ আত্মীয় আছে। আওয়ামী লীগের বড় নেতার মেয়েকে বিএনপির বড় নেতার ছেলে বিয়ে করছে, এরকম বহু আছে। তখন আত্মীয় স্বজনের বিয়ে থেকে ভোট দিবে, সমস্যা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক আমরা দেখেছি, ডক্টর ইউনূসের সাথে ডেমোক্রেটদের, ক্লিন্টন পরিবারের ব্যক্তিগত সম্পর্ক, এবং সেই সূত্রে ডেমোক্রেটদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক। আর এদিকে মোদির সাথে শেখ হাসিনার আবার একটা ব্যক্তিগত সম্পর্ক সেখানেও আছে। এখন আবার মোদির সাথে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্বের জায়গাটা বলা হচ্ছে। এই ব্যক্তিগত সম্পর্কগুলো রাষ্ট্রীয় সম্পর্কে বা কোনো দল সুবিধা অসুবিধা পাবার ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা অসুবিধা জায়গা আসবে কিনা, আপনি কি মনে করেন? দেখেন, এই ব্যক্তিগত সম্পর্কগুলো একদম উপেক্ষা করার মতো না। আপনি একেবারে যে উড়িয়ে দেবেন সেটা হয় না। তবে এন্ড অফ দ্য ডে আসলে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটাই জরুরি, ওটাই গুরুত্ব পায়। মানে ব্যক্তিতে ভালোবাসা আর রাষ্ট্রের ভালোবাসা একরকম নয়। কিন্তু এখানে কিছু না কিছু ভূমিকা রাখে। যেমন ধরেন, এবার ইউনূস সাহেব জাতিসংঘ সাধারণ পরিষদে গেলেন, জো বাইডেন তার সমস্ত কনভেনশন ভঙ্গ করে নিউ ইয়র্কে এসে একটা দ্বিপাক্ষিক বৈঠক করলেন। এই বৈঠকটা কিন্তু ট্রাম্প সাহেবের কাছ থেকে ইউনূস সাহেব প্রত্যাশা করতে পারবেন না, ওটা হবে না ভাই। এখন ব্যক্তিগত সম্পর্কের কারণে কিন্তু বাইডেন এসে ইউনূস সাহেবকে জড়িয়ে ধরেছিলেন, ট্রাম্প সাহেব জড়িয়ে ধরবেন না। এই জড়িয়ে ধরাটা অথবা না ধরাটা আমাদের দেশের, আমাদের ছোট দেশ, তাই না, আমরা তো গরিব দেশ, আমাদের দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, শেখ হাসিনা একবার একটা ছবি তুললেন, সেলফি তুললেন, তোলার পর সেই সেলফি নিয়ে ওনার পররাষ্ট্রমন্ত্রী বর্ণনা করলেন যে সেই সেলফি তোলার ক্ষেত্রে তার কত ভূমিকা ছিল। উনি যে কিভাবে বললেন যে এইভাবে সেলফি তুলবেন কিনা, আমার নেত্রী তুলতে চান, এটা বলতে যে উনি শেখ হাসিনা মোটামুটি পচেও দিলেন, মানে অনেক চায়া চিন্তা উনি সেলফিটা উঠে গেছেন। কিন্তু তারপরেও সেই সেলফিটাও কিন্তু রাজনীতির হাতিয়ার হিসেবে শেখ হাসিনা ব্যবহার করেছেন কিন্তু। তো এখন এইগুলো কিন্তু হয়, এগুলো ছোটখাটো রাজনীতির ক্ষেত্রে হয়, কিন্তু বৃহত্তর স্বার্থে খুব একটা প্রভাব বিস্তার করে বলে মনে করি না। বাইডেনের জায়গায় ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, হওয়াতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি একদম চেঞ্জ হয়ে যাবে, এটা ঠিক না। কিন্তু আবার এটাও তো ঠিক যে নতুন ট্রাম্প প্রশাসনে ডোনাল্ড থাকবেন না, এটা তো ঠিক। ডোনাল্ড না থাকলে ডোনাল্ড যে কাজটা করতে পারতেন, অন্যজন সেই কাজটা নাও করতে পারেন। কিন্তু ব্যক্তির ভূমিকা একদম থাকে না তা কিন্তু না, কিন্তু ব্যক্তির ভূমিকা কখনো রাষ্ট্রের যে আপনার চরিত্র, রাষ্ট্রের যে চাহিদা, সেটাকে কখনো ছাপিয়ে যায় না, এটা হলো রিয়েলিটি। তবে মাসুদ কামাল, এই যতটুকু ভূমিকা হয়, জি আমি যদি প্রশ্নটা করি, আপনি একটু মিলিয়েই বলেন প্রশ্নটা আমি করেই ফেলি, তাছাড়া মানে ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে টুইটটা, যেটি সম্পর্কে জনাব শামসুজ্জামান দুদুও বলেছেন হয়তো তাকে ভুল বোঝানো হয়েছে বা লবিস্ট, এরকম অনেক কথা এর মধ্যে এসেছে। সেই যে টুইটটা যেখানে তিনি বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলা হচ্ছে, কমপ্লিট বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, এবং তিনি দাবি করছেন তিনি থাকলে পরিস্থিতি এমনটা হতো না। এখন যখন তিনি আসছেন তখন সেখানে আমার প্রশ্ন, পরিস্থিতির আসলে কি পরিবর্তন হবে? কিছুই হবে না।
বেশি হবে না মানে উনি যেটা বলেছেন সেটা তো সত্য বলেননি। বাংলাদেশের বাস্তবতা তো এটা না। দুটা পয়েন্ট ওখানে ছিল। একটা পয়েন্ট ছিল হিন্দু সহ সংখ্যালঘুদের উপর দলবদ্ধ হামলা হচ্ছে। দলবদ্ধ হামলা হচ্ছে না রে ভাই। আমি তো বাংলাদেশে থাকি, আমি কি ট্রাম্পের টুইট দেখে আমি বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত নেব? তা নেব না, এটা হচ্ছে না। আরেকটা বলছেন বাংলাদেশে একটা টোটাল একটা ক্যাওটিক সিচুয়েশন বিরাজ, টোটাল বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করতে, এটাও সত্য নয়। তাহলে উনি দিলেন কেন? এই সমস্ত বড় বড় লিডারদের টুইট কিন্তু কেউ না কেউ করে দেয়, এখানে লবিস্ট ফার্মের একটা ভূমিকা থাকে। এবং ট্রাম্প যা বলে সব সত্য বলে? ট্রাম্প তো মিথ্যা রাজা, আমরা তো সবাই জানি। উনি মানে সপ্তাহে কয়টা মিথ্যা বলেন এটা তালিকা করার জন্য বিভিন্ন পত্র পত্রিকা একটা করে উইং খোলা হয় নাকি? হয়তো তার এই সমস্ত কথাবার্তা গুলোকে ওভাবেই নেয়, ওই দেশেও ওইভাবে নেয়, আমার দেশেও এইভাবে নেয়। এটা খুব ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট হলো অ্যাটিচিউডের। অ্যাটিচিউড মানে উনি কথাটা বলেছেন কাকে? বাংলাদেশকে ধমক দেওয়ার জন্য নয়, বরঞ্চ উনি এটা বলে দেখেন ওই টুইটের মধ্যে কিন্তু অযাচিত ভাবে নরেন্দ্র মোদীর নাম চলে এসেছে। নরেন্দ্র মোদীর নামটা কিন্তু খুব মানে একদম প্রয়োজনীয় ছিল না, কিন্তু এসে গেছে। তো ওই টুইটার আমি মনে করি দুই তিনটা উদ্দেশ্য ছিল। একটা উদ্দেশ্য ছিল নরেন্দ্র মোদীকে হ্যাপি করা। ইন্ডিয়া আমেরিকার জন্য একটা বড় ফ্যাক্টর এই রিজিয়নে, ইন্ডিয়ার মাধ্যমে আমেরিকা তার মানে প্রভাবটা বিস্তার করে, বড় ফ্যাক্টর একটা ইন্ডিয়া। দ্বিতীয়ত হিন্দু যে কমিউনিটিটা আছে, আমেরিকাতে খুব বেশি হিন্দু ভোটার আছে তাই মনে করি না। আই থিঙ্ক 20-22 লাখের মতো হিন্দু আছে ইন্ডিয়াতে ভোটার হিসাবে, আমেরিকাতে। ওই ভোটটা যে খুব জরুরি তাও না, কিন্তু তারপরেও যে হিন্দুরা ইন্ডিয়ার আমেরিকাতে আছে তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এই জায়গাগুলোকেও যদি কন্ট্রোল করতে চান, নিয়ন্ত্রণে নিয়ে যেতে চান, এটা একটা ব্যাপার হতে পারে। মূল লক্ষ্য কিন্তু মোদি, ইন্ডিয়া এবং হিন্দু। বাংলাদেশ এখানে আসছে বাই প্রোডাক্ট হিসেবে। বরঞ্চ এর মাধ্যমে সে মোদিকে একটা মেসেজ দিয়েছে যে বাংলাদেশ সংক্রান্ত আমার পলিসি এটা দেখভালের ইজারা আমি তোমাকেই দিলাম। এই জায়গাটাতে আপনি হয়তো ভাবতে পারেন আমাদের একটি চিন্তার ব্যাপার আছে। আরেকটা জিনিস হলো যে পশ্চিমা বিশ্বের কাছে ডক্টর ইউনূস সবসময় একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু বাইডেনের কাছে, বাইডেন প্রশাসনের কাছে অথবা ডেমোক্রেটদের কাছে ডক্টর ইউনূসের যে অবস্থান, সেই অবস্থানটা উনি নিজেও আশা করেন না যে ট্রাম্প এবং রিপাবলিকানদের কাছে থাকবে। উনি নিজেও আশা করেন না, আমাদের আশা করা তো অনেক দূরের কথা। কাজে একটু না একটু যে প্রভাব একদম ফেলবে না আমি কিন্তু তা মনে করি না। তবে বটম লাইন হলো বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে ইন্ডিয়ার প্রভাব হয়তো একটু বাড়বে, একদম স্পষ্ট।